ক্রিকেট ভদ্রলোকের খেলা, সেখানে আজকের ভারত পাকিস্তান ম্যাচ শেষে খেলোয়াড়দের হাত না মেলানোটা একদমই ঠিক হয়নি। মাঠে সে অস্বস্তিকর পেরিয়ে আমরা আজকে ক্রিকেটের গল্প নিয়ে কথা বলবো। আজকের ম্যাচ গসিপে আমি নয়ন, আমার সাথে রয়েছেন পিয়াল। পিয়াল, ভারত পাকিস্তানের ম্যাচ শুরুতে পাকিস্তান টস জিতে এবং তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। তারা কি আসলে ব্যাটিং এ সেই ইন্টেনশনটা দেখাতে পেরেছে? প্রথমেই আপনি প্রশ্ন করতে পারেন কেন পাকিস্তান আসলে টস জিতে ব্যাটিংটা করলো। এই পিচে আসলে পাকিস্তানের জন্য ব্যাটিং করাটা কি সেফ ছিল? আমার কাছে মনে হয় যে আসলে পাকিস্তান ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে সবচেয়ে বেশি ভয় করছিল। তারা ভাবছিল যে ভারতকে যদি আসলে এই পিচে কখনো আমরা ব্যাট করতে শুরুতে দেই, ভারত যদি আসলে 180-90-200 রানের একটা টোটাল দাঁড় করিয়ে ফেলে, সেই প্রেশার পাকিস্তান ডিল করে উঠতে পারবে না, পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপ। সো পাকিস্তান হয়তোবা নির্ভর থাকতে চেয়েছে তার ব্যাটিং লাইন আপের কাছ থেকে, হয়তোবা একটা ফাইটিং স্কোর 160, 70 or 50 চেয়েছে। সো পাকিস্তান সেই হিসাবেই টসটা জিতলো। কিন্তু আপনি ইন্টেন্টের যে আলোচনাটা করছেন, আপনারা যদি সালমান আগার ক্যাপ্টেন্সি দেখি এবং বাংলাদেশ সিরিজেও সালমান আগা যেভাবে করে তার ক্যাপ্টেন্সিকে ব্যাক করছিলেন, তার ইন্টেন্টকে ব্যাক করছিলেন, সেই ইন্টেন্টের একটা হয়তোবা বড় পরীক্ষা আজকে পাকিস্তান যখন ভারতের মতো বড় বোলিং লাইন আপের অ্যাগেনস্টে ব্যাটিংয়ে নামেন, তখন তাদেরকে দিতে হয়। পিচের কন্ডিশন যদি বলেন, পিচটা ড্রাই ছিল, কিছু জায়গায় ঘাস ছিল। হ্যাঁ, ব্যাটসম্যানদের জন্য অবশ্যই অতটা সুখকর জায়গা না, কিন্তু ব্যাটসম্যানরা যদি দেখে খেলেন তাহলে অবশ্যই স্ট্রাইক রোটেট করা যায়। আমরা দেখেছি আসলে পাকিস্তানের ব্যাটসম্যানরা দুটো দল, বড় ম্যাচ, এবং এই বড় ম্যাচে আসলে যদি আপনি কুইক রিপ্লে না করতে পারেন তাহলে হয়তো বা ম্যাচের আমেজটা ঠিক থাকে না। ম্যাচের আমেজে রেসপেক্ট দিতে গিয়ে যে ব্যাটিংটা করতে চেয়েছেন বা পাকিস্তানের এখনকার যে ব্যাটিং অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচে আমরা দেখেছি আসলে বুমরার দারুণ ডেলিভারি। প্রথম বলটা কিছুটা বের হয়ে গেছে, আপনি দেখবেন যে ওয়াইড ডেলিভারি হয়েছে, কিন্তু তার ক্যাপ্টেন কিন্তু খুবই অবাক হয়েছিলেন, কারণ বুমরা, সরি আমি পান্ডিয়ার কথা বলছিলাম। পান্ডিয়ার দ্বিতীয় বলটাতেও যেভাবে করে একটা সফট ডিসমিসাল হলো পয়েন্টে, সেই ডিসমিসালটাও দেখবেন বলটা যেভাবে করে ভেতরে ঢুকেছে, ঠিক নেগোশিয়েট করতে পারেননি তিনি। হয়তো বা কাভার একটা শট খেলতে গিয়েছিলেন, কিন্তু বলটা একটু উপরে উঠে যায় এবং খুবই পয়েন্ট একটা ইজি ক্যাচ লুফে নেয়। এর পরের ওভারে বুমরার যে ডেলিভারি, সো ভারতের প্রথম 2 ওভার পাকিস্তানের এই ম্যাচটাকে যে আমেজে নিয়ে যাওয়ার একটা ইন্টেনশন ছিল, সেখানে একেবারেই ভরাডুবি ঘটিয়েছে। সো এরপরে হয়তো আপনি বলতে পারেন যে কিছুটা প্রতিরোধ আমরা দেখেছি, কিছুটা প্রতিরোধের চেষ্টা ফাকার জামানের কাছ থেকে ছিল, এবং বুমরাকে 2 ওভারে পরপর 2টো 6 মারা। হ্যাঁ, সাহেবজাদা ফারহান যে ইন্টেন্টটা দেখিয়েছেন পাওয়ার প্লেতে, কিন্তু মোটামুটি পাকিস্তান এই ইনিশিয়াল রিকভারিটা করার ট্রাই করেছে। তারা হয়তো ভালো করতেন, কিন্তু খেয়াল করবেন আজ ভারতের স্পিনারদের কিনে দাদা একটা কন্টেন্ট করেছেন, দাদা D4 দেবব্রততে একটা কন্টেন্ট যাচ্ছে এবং এডিটর ভয়েসে ও একটা কন্টেন্ট আছে, তিনি স্পিনারদের নিয়ে কথা বলেছিলেন। কুলদীপ যাদব এবং আকসার প্যাটেল যেভাবে বল করেছেন, এবং বরুণ চক্রবর্তী, এই 3জন বলারের বোলিং অ্যাটাকের সামনে পাকিস্তান আসলে প্রতিরোধ করতেই পারেনি। তারা ম্যাচটাকে শেষ করতে শেষের দিকে আপনি হয়তো বা শাহিন শাহ আফ্রিদির তার আসলে বোলিংয়ে পারফর্ম করার কথা ছিল, কিন্তু ব্যাটিংয়ে যে রানটা তিনি করেছেন, সেই রানটা ওই 2টো ওভার হয়তো আমরা একটু বেশি খেলা দেখতে পেরেছি, মাঝখানে একটা বিজ্ঞাপনের বিরতি ছিল, এ থেকে বেশি কোনো ফায়দা ম্যাচে দেয়নি। একদম। আচ্ছা, আপনি পাকিস্তানের ব্যাটিং অ্যাপ্রোচের কথা বলছিলেন, ব্যাটিং লাইন আপের কথা বলছিলেন। যদি দেখেন যে পাকিস্তান কিন্তু তাদের লাইন আপে একটা বড় পরিবর্তন এনেছে। তারা বাবর আজম এবং রিজওয়ানকে রেখে তারা নতুন লাইন আপ সাজিয়েছেন। আমি মনে করি T20-তে বিশ্বের সেরা ওপেনার জুটি হচ্ছেন বাবর আজম এবং রিজওয়ান। হ্যাঁ, তাদের এগেইনস্টে কিছু অভিযোগ রয়েছে যে তারা স্লো রান রেটে খেলে, তাদের স্ট্রাইক রেটটা কম, কিন্তু তারা তো এই প্রেশার সিচুয়েশনে আসলে প্রুভেন। তো তাদের কি দরকার ছিল না এরকম একটা বড় মঞ্চে আসলে রাখা? আমি আবারও দেবুদাকে রেফার করতে চাইবো। খেয়াল করবেন দেবুদা তার কন্টেন্টে ভারত, পাকিস্তান এই দুটো দেশ না, অ্যাকচুয়ালি বর্তমানে ভারতের যে ক্রিকেট স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের সাথে আমাদের সাবকন্টিনেন্টের বাকি দেশগুলোর ক্রিকেট সংস্কৃতির একটা কম্পেয়ার করতে গিয়ে বলেছেন ভারত একটা প্রসেস ডেভেলপ করেছে, সেই প্রসেসের থ্রুতে, সেই মেশিনের থ্রুতে আমরা বিশ্বসেরা প্লেয়ারদেরকে দেখি। আর এদিকে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, শ্রীলঙ্কাকে নিয়ে দাদার একটা আলাদা বড় মতামত আছে, কিন্তু আমি যেটা রিলেট করতে পারি বাংলাদেশ এবং পাকিস্তানের ক্ষেত্রে, আমরা আসলে ন্যাচারাল ট্যালেন্ট ড্রিভেন আসলে স্পোর্টস লাইন আপের উপরেই নির্ভরশীল। বাবর এবং রিজওয়ান ডেফিনেটলি অনেক ভালো ব্যাটসম্যান, কিন্তু বাবর এবং রিজওয়ান কিন্তু বিরাট কোহলির মতো তার ক্যারিয়ারটাকে লম্বা করতে পারেননি, যে কারণে তাদেরকে ড্রপ করতে হয়েছে, নতুন ট্যালেন্টদেরকে সুযোগ দিতে হয়েছে। সেই নতুন ট্যালেন্ট আবার প্রেশার নিতে গিয়ে প্রসেস না থাকার কারণে কিন্তু পারফর্ম করতে পারছে না। সো ইয়েস, হয়তোবা নেক্সট ম্যাচে পাকিস্তানি সমর্থকরা চাইবেন বাবর এবং রিজওয়ানকে দিয়ে আরেকটা ট্রাই দিতে, মনে হয় না যে প্রতিরোধটা স্কোয়াডেই নেই। হ্যাঁ। আচ্ছা, আমরা আজকে শুরুতে দেখেছিলাম পাওয়ার প্লেতে সায়েম আইয়ুবকে বল করতে। আমি একটু আগে বাংলাদেশের ম্যাচে চলে যেতে চাই। বাংলাদেশের ম্যাচে আমরা তৌহিদ হৃদয়কে নিয়ে সমালোচনা করছিলাম। আমাদের কিন্তু এরকম একটা সাবস্টিটিউট ছিল,
সাইফকে যদি আমরা তৌহিদ হৃদয়ের রিপ্লেসমেন্টে খেলাতাম তাহলে কিন্তু আমরাও ঠিক এই এমন একটা অপরচুনিটি পেতাম, ভালো যেটা প্রশ্ন। আসলে যদি দেখেন ইন্ডিয়ার জন্য কিন্তু আজকে সাইম আইয়ুব খুবই আনএক্সপেক্টেড ছিল। সেই জায়গা থেকে তার স্পেলটা কাজেও লেগেছে। হ্যাঁ, সে হয়তো রান হজম করেছে কিন্তু সে কিন্তু 2টো উইকেট নিয়ে দিয়েছে পাওয়ার প্লেতে। আমরা যদি তৌহিদ হৃদয়ের রিপ্লেসমেন্টে সাইফকে কাজে লাগাতাম আমরাও তো সেম একটা আনএক্সপেক্টেডলি একটা ভালো স্পেলও পেতে পারতাম। সাইফকে আমরা ব্যাটেও কাজে লাগাতে পারতাম, বোলিংও কাজে লাগাতে পারতাম। সেই জায়গা থেকে কি আমরা একটা ভুল করিনি? আহ, হয়তো বড় করে বলার তেমন কিছু হয়তো বা থাকে না। নেক্সট একটা ম্যাচ আছে আফগানিস্তানের সাথে, সেই ম্যাচেই হয়তো বা আপনার প্রশ্নের উত্তর আমরা দেখবো। কিন্তু সায়ামকে নিয়ে যদি কথা বলেন, হ্যাঁ, সায়ামকে যখন কিনা আমরা পাওয়ার প্লেতে বল করতে দেখি তখন ভারতীয় ব্যাটসম্যানরাও হয়তো বা তাদের সিলেবাসে সেটা ছিল না। সো সায়াম কিন্তু ইফেক্টিভ ছিলেন এবং প্রথম 2 ওভারে যে এক্সপ্লোসিভ ব্যাটিং করেছেন, ও মাই গড! মানে ভারত যখন ব্যাটে নামে প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে যে 4টা মারলেন, এরপরে যখন কাভারের উপর দিয়ে তুলে 6 মারলেন, প্রথম 2 ওভারে 10 রান, দ্যাটস দ্য টোন। ভারত ডমিনেট করতে চায় এবং ভারতের জনগণ তাদের ক্রিকেটীয় সুপ্রিমেসিকে এনজয় করে অ্যান্ড দে ডেলিভার্ড। সো ওই বড় প্রতিরোধটা হয়তো বা সায়েম আয়ুব করেছেন যখন কিনা সায়েম আয়ুব আসলে 2টো উইকেট তার পরপর 2 ওভারে তুলে নিয়েছেন। পাকিস্তান হয়তো বা ম্যাচে ফিরতে পারতো যদি কিনা আসলে আমরা হ্যাঁ, সেক্ষেত্রে ইন্ডিয়ার ব্যাটিংকে ডেফিনেটলি আপনাকে সাধুবাদ দিতেই হবে। তিলক বার্মা এবং সূর্যা কুমার যাদব তাদের স্বভাব চরিত্র ভুলে গিয়ে ম্যাচটায় দা কামড়েছিলেন এবং 7 উইকেটের যে একটা বড় জয় উপহার দেওয়ার হয়তো বা পূর্ব পরিকল্পনা ছিল, বা 10 উইকেটের বড় জয় উপহার দেওয়ার পূর্ব পরিকল্পনা থাকতে পারে, সেটাই চেষ্টা করেছেন। সূর্য কুমার যাদব একেবারে ম্যাচ শেষ করেছেন, তিনি নিশ্চিত করেছেন তিনি যেন মাঠে থেকে খেলাটা শেষ হয়। হয়তো বা হ্যান্ডশেক করা নিয়ে যে আপনি কথাটা বলছিলেন সেটার পেছনেও হয়তো বা খুব গুরুত্বপূর্ণ ছিল। ক্যাপ্টেন মাঠে না থাকলে এত বড় একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি হয়তো এক্সিকিউট করা যেত না। হ্যাঁ, আমরা যাবো সেটা। কিন্তু আমার প্রশ্ন ছিল কিন্তু বাংলাদেশকে নিয়ে। মানে আমরা কিন্তু সাইম আইয়ুবের জায়গায় মানে সাইম আইয়ুব যে রোলটা প্লে করেছে সেম রোলটা আমরা সাইফকে দিয়ে করাতে পারতাম। সেই জায়গাটায় কি আপনি আসলে ওই মানে মিসিং জিনিসটা দেখছেন কিনা? দেখুন, প্রচুর ভারতীয় সমর্থক আমাদের শো দেখে। আজকে হয়তোবা তারা ভারতের ব্যাটিং ইনিংসের একটা প্রশংসা শুনতে চাইবেন। আফগানিস্তান ম্যাচে আমরা এই প্রশ্নটাকে তুলে রাখলাম। আমরা বরঞ্চ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি তো পুরো খেলাটা দেখলেন। ভারত এবং পাকিস্তানের ম্যাচের আগে এই যে একটুখানি বাজার করা, এই যে অফিসের কাজটাকে একটু গুটিয়ে রাখা, কাউকে হয়তোবা স্কেডিউল দিয়ে রেখেছিলেন, মানা করে দিলেন, আয়োজন করে ম্যাচটা দেখতে বসলেন। তো আমরা যারা বাংলাদেশে বড় হয়েছি, আমরাও কিন্তু একটা বড় সময় ভারত এবং পাকিস্তানকে সমর্থন দিয়েই বড় হয়েছি। হয়তোবা দেখা যায় ঘরে বাবা ভারতের সমর্থক, ছেলে হয়তোবা পাকিস্তানের সমর্থক। মানে এই তো আরকি, দুটো দলের সমর্থক যদি আসলে ঘরের ভিতরে দুজন মানুষ হয় তাহলে হয়তোবা গসিপটা জমে। ইন্ডিয়া এবং ভারতের ম্যাচের যে জৌলস, মিডিয়ার যে জৌলস, এটা কিন্তু আসলে সাবকন্টিনেন্টের প্রত্যেকটা মানুষকে টাচ করে। আমরা ভারতীয় বা পাকিস্তানি না হলেও কিন্তু আমরা কিন্তু ইমোশনটা রিড করতে পারি। এবং এই যে বড় একটা ইনভেস্টমেন্ট এত বছর ধরে, সেই ভারত পাকিস্তান ম্যাচ যখন ম্যারম্যারা হয়ে যায় আর দেখতে ভালো লাগে না। আপনার কি মনে হয় একজন ভারতীয় ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য সামনে অধীর আগ্রহ অপেক্ষা করবেন? এশিয়া কাপ জিতে তিনি গর্ববোধ করবেন? না, কখনোই না। আমি মনে করি না। দেখেন আগে এখন ব্যাপারটা পলিটিক্যালি চলে গিয়েছে। কিন্তু আগে যদি লক্ষ্য করেন ভারত-পাকিস্তান ক্রিকেটে একটা কিন্তু দ্বৈরথ দেখা যেত। সেই দ্বৈরথটা এখন নাই। যেটা হচ্ছে যে এখন ভারত-পাকিস্তান ম্যাচটা কিন্তু একপাক্ষিক হয়ে যাচ্ছে। আমরা বারবার দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া বারবার পাকিস্তানকে ডমিনেট করছে এবং সেই জায়গাটায় আসলে পাকিস্তান নিজেদেরকে প্রতিরোধ করতে পারছে না। সেই জায়গাটা সবচেয়ে বড় রোল প্লে করছে আসলে তাদের আ দলের পরিবর্তন। এবং যদি আপনি এশিয়া কাপে খেয়াল করেন, আমরা এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখি। কেন? কারণ কোনো দ্বিপাক্ষীয় সিরিজ নেই। ভারত-পাকিস্তান ম্যাচের উপরে একটা উন্মাদনা আছে। সেখানে কিছু টিআরপি হবে। সো যদি কিনা একদম। ম্যাক্সিমাম ম্যাচ কোনো একটা আইসিসি ইভেন্টে খেলানো যায়, সেক্ষেত্রে হয়তোবা বাণিজ্যটা ভালো হয়। কিন্তু এতে করে কি হয়? এতে করে আপনি দেখবেন যে আসলে এশিয়া কাপটা মোনোটোনাস হয়ে গেছে। সেখানে এখন শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, আফগানিস্তান এক দল, এক টিম একই গ্রুপে খেলে এবং আমরা পরের এশিয়া কাপেও এই এই সেম গ্রুপে কম্পিটিশনটাই দেখব। দেখব। এবং এদিক থেকে ভারত এবং পাকিস্তানের সাথে ওমান কিংবা অন্য কোনো একটা দল খেলে যাতে এবং যেন তারা গো থ্রু করতে পারেন পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ডে। আমার মনে হয় যদি আসলে পাকিস্তানকে কোনোভাবে গ্রুপ বিতে দেওয়া হতো, সেই ক্ষেত্রে হয়তো আমরা পাকিস্তানকে সেকেন্ড রাউন্ডে দেখতাম না, বা এক্সাক্টলি। পাকিস্তানকে দেখা গেলেও হয়তোবা সেখানেও একটা হয়তোবা আনন্দের ম্যাচ হতে পারতো। এশিয়া কাপে আমরা এখন পর্যন্ত 6টা ম্যাচ দেখেছি এবং আমরা কিন্তু অপেক্ষা করছিলাম যে এশিয়া কাপের যে জৌলস, মানে এশিয়া কাপ আপনি খেয়াল করে দেখবেন যে আজ থেকে 3-4 বছর আগেও, কিন্তু 5 বছর আগেও এশিয়ায় আফগানিস্তান একটা নতুন বড় দল
হচ্ছে, নেপাল ভালো ক্রিকেট খেলা শুরু করেছে, বাংলাদেশ কম্পিটিটিভ ক্রিকেট খেলছে, শ্রীলঙ্কা বড় দল, পাকিস্তান, ইন্ডিয়া। সো আমরা দেখছিলাম যে পুরো পৃথিবীতে ক্রিকেটটা স্প্রেড না হলেও এশিয়ায় যে দেশগুলো ক্রিকেট খেলে, যেভাবে করে তার জনগণরা ক্রিকেটের সাথে কানেক্টেড, এখানে কিন্তু একটা চমৎকার সংস্কৃতি তৈরি হচ্ছিল। কিন্তু এই সংস্কৃতিটা, এই কম্পিটিটিভ টুর্নামেন্টটা কিন্তু আমাদেরকে এবার খুব ভোগাচ্ছে। আমরা আজ 6টা ম্যাচ দেখে ফেলেছি, আমরা কেউ আসলে এশিয়া কাপের ম্যাচ দেখে খুশি না। হ্যাঁ, আমি স্কেডিউল দেখছিলাম যে এশিয়া কাপের মনে হয় 11তম ম্যাচ, যে ম্যাচে মুখোমুখি হবেন আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, সেই ম্যাচটায় যদি কিছু হয়, কোনো থ্রিলার থাকে, তাহলে হয়তো বা আমরা যারা সাংবাদিক বা রিপোর্ট করি তারা হয়তো বা কোনো একটা উপলক্ষ পাবো। মন দিয়ে কাজ করা। শুরুর দিকে যে বলছিলাম এশিয়া কাপের জৌলস কিংবা এশিয়া কাপের উন্মাদনার কথা, দেখেন শুরুর দিকে আমাদের দুজনেরই একটা আক্ষেপ ছিল। আক্ষেপটা কি, যে আমরা এশিয়া কাপে কোনো কম্পিটিটিভ ম্যাচ দেখতে পাচ্ছি না। স্টিল নাও ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো কয়েকটা ম্যাচ হয়ে গেছে, কিন্তু আমরা আসলে সেই কম্পিটিটিভ ম্যাচ দেখতে পাইনি। আমরা প্রত্যেকবার একপাক্ষিক কোনো একটা দেশকে ডমিনেট করতে দেখেছি। আমি মনে করি 11তম ম্যাচ যেটা আসলে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা খেলবে 18 সেপ্টেম্বর, সেটাই সম্ভবত হয়তো এশিয়া কাপের কম্পিটিটিভ একটা ম্যাচ আমরা দেখতে পাবো। এশিয়া কাপের শেষ মুক্তি হয়তোবা ওই ম্যাচে যদি আসলে কোনো গল্প ঘটে, সেই গল্প থেকে হয়তোবা এশিয়ার বাইরের মানুষরাও জানবে যে এখানে ক্রিকেট হচ্ছে। আর না হয় এই এশিয়া কাপ আমার মনে হয় না গুটি কয়েক সাংবাদিক ছাড়া আর কেউ দেখবেন। এবং আমি আরও একটা ব্যাপারে ক্ষুব্ধ, যদিও আমাদের আলোচনায় এই কথাটা চলে এসছে, আমরা বিব্রত বোধ করছি, সেটা নিয়েও আমি যথেষ্ট ক্ষুব্ধ। ম্যাচে আলোচনা করবার মতো কোনো ইস্যু নেই, ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে আলোচনার ইস্যু তৈরি হয়। আমি সেটা যেতে যাচ্ছিলাম, যে আপনি মানে অফ দ্য ক্যামেরা আলোচনা করছিলেন যে সূর্য কুমার যাদবের একটা প্রেস কনফারেন্স দেখে আসলে আপনি খুবই ক্ষুব্ধ। হ্যাঁ, সেটা নিয়ে আমি যেতে যাচ্ছিলাম, আপনি শুরু করলেন আর কি। প্রেস কনফারেন্স বলতে আসলে ক্রিকেটের মানে কি বলে এটাকে, ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে যখন কিনা ক্যাপ্টেন কথা বলতে আসেন, ম্যাচ নিয়ে ক্যাপ্টেন কথা বলেন, তিনি হয়তো বা অ্যাপ্রিসিয়েট করেন তার টিমের কোনো একটা মেম্বারকে। কিন্তু অদ্ভুত ব্যাপার, মানে ক্রিকেটে আমি আসলে আলোচনাটা করতে পারছি না। আমার মনে হয় ডি স্পোর্টসে এই আলোচনাগুলো না করাই ভালো। আমরা স্পোর্টসে থাকতে চাই, বরঞ্চ বলতে পারেন আমি আলোচনাটা যে কারণে করতে চাই না, এটা একটা অভিমান থেকে। আমি ক্রিকেট নিয়ে কথা বলতে চাই, আমি একটা ব্যাটিং এক্সিলেন্স নিয়ে আলোচনা করতে চাই, একটা ইন্ডিভিজুয়াল বোলিং পারফরমেন্স নিয়ে আমি মুগ্ধ হতে চাই। আমি ক্রিকেট শেষে কোনো ফর্মাল অনুষ্ঠানে, ক্রিকেটের কোনো ফর্মাল অনুষ্ঠানে একজন ক্যাপ্টেন যখন তার দেশের দলীয় রাজনীতি টুল হিসেবে কাজ করেন, তাকে নিয়ে আমি আসলে একটা ক্রিকেটের শোতে কথা বলতে চাই না। একদম। আচ্ছা, আমরা আশা রাখতে চাই 11তম ম্যাচ দিয়ে আসলে এশিয়া কাপে জৌলস ফিরুক, এশিয়া কাপের উন্মাদনা ফিরুক। সে পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই, এবং বরাবরের মতো প্রত্যেক দিন প্রত্যেকটা ম্যাচ শেষে আমাদেরকে পেয়ে যাবেন ম্যাচ গসিপে আমাকে এবং পিয়ালকে। সেই জায়গা থেকে কিছু বলতে চান? হ্যাঁ, আমাকে যদি আপনি একটু ক্লোজ করতে দিতেন আর কি। আমি খুবই আনন্দিত আমাদের এই শোটা যারা দেখছেন, আপনি নয়ন এবং আমাকে স্ক্রিনে পান। আমাদের এটা নিয়ে 5ম এপিসোড অলরেডি দেবব্রত দা আমাদেরকে নিয়ে তার শোতে কথা বলেছে। আমরা খুবই ব্লেসড। তো আর গ্রুমিং চলছে, আশপাশে আরও বেশ কিছু মানুষ আছেন যারা কিনা আসলে চান যে আসলে যারা কিনা নতুনরা যারা ক্রিকেট নিয়ে ভাবেন, তারা যেন আসলে ক্রিকেট নিয়ে কথা বলেন। এবং আমরা এই ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে যে দায়বদ্ধতা খুব বেশি বোধ করি, সেটা হচ্ছে আপনারা যারা অডিয়েন্স, তাদের সমর্থন। সো আমাদের এই 5ম শোতে আপনারা যদি আসলে আমাদেরকে দেখে থাকেন, শুনে থাকেন, আমরা আপনাদেরকে ইনভাইট করব এই পুরো এশিয়া কাপেই টি স্পোর্টসের পর্দায় আপনি দেখতে পাবেন ম্যাচ গসিপ। এবং ম্যাচ গসিপ আসলে ম্যাচ প্রিভিউর মতো কোনো ফর্মাল শো না। আমরা চেষ্টা করি ম্যাচটা দেখার, এবং ম্যাচ দেখে দুজন এত বছর ধরে ক্রিকেট দেখি, এত বছর ধরে ক্রিকেট নিয়ে ম্যাচ শেষে চার দোকানে গল্প করি, সেই গল্পটাই আপনাদেরকে ক্যামেরার সামনে উপহার দিতে চাই। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।